আশা মানুষের জীবনের বড় সম্বল ও সহায়। কারণ আমাদের লড়াই শুধু প্রকৃতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মানসিক ও বাহ্যিক সমস্যার বিরুদ্ধেও। আর এই লড়াইয়ের কাল্পনিক ফলাফলই হলো আশা। সত্যি বলতে কি, আশা এক ধরনের যুদ্ধের পরিকল্পনাও। এমনটা ঘটেই থাকে যেখানে কোনো পথই খুঁজে পাচ্ছেন না, কিন্তু আশা করছেন আপনি জয়ী হয়েছেন। এখানে এই আশাই আপনাকে পরিকল্পনার ব্লুপ্রিন্ট করতে সাহায্য করবে। আসলে মানুষ আশা নিয়েই বাঁচে, আর আশা তাই এক জীবনী শক্তি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এর মাঝে কিন্তু একদিন আমার শ্বশুর বাজান আসছিলেন। তো বাজান আসার সময় কিছু আম, লিচু আর কিছু লেবু এনেছিলেন। আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমের বাগান, এরপর লিচু বাগান আছে, পাশাপাশি আরো অন্যান্য অনেক রকমের ফলের বাগান আছে। আম যেহেতু এখনো সেভাবে পাকেনি, তাই কাঁচা আম এনেছিলেন, একটু বেশি পরিমাণে এনেছিলেন যাতে করে আচার দিতে পারি। তো বেশ অনেকগুলো আম ছিল, এত আমের তো আর আচার দেওয়া হবে না। কিছু আম দিয়ে আমি আচার দিব, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করব। কয়েকটা আম আমি খোসা ছাড়িয়ে এরপর গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এরপর এটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, বিট লবণ, নর্মাল লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর দিয়েছিলাম সরিষা বাটা। এরপর খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। আর যে পাত্রে আমি আমটা শুকাতে দিব সেটাতে একটু তেল লাগিয়ে তারপর ওটার উপরে আমটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এরপর কিছু শুকনো মরিচ ধুয়ে নিয়েছিলাম, আর তেজপাতা আনা হয়েছিল, তো এগুলাকেও ধোয়ার ছিল, যার কারণে এগুলাকেও ধুয়ে নিয়েছি। আর এখন সবগুলা আমি ছাদে নিয়ে রোদে শুকাতে দিব। আজ কিন্তু সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ। কয়েকদিন তো বৃষ্টি হলো, আর বৃষ্টির কারণে কিন্তু সেরকম রোদ ছিল না। তো আজ সকাল থেকেই একদম ঝলমলে রোদ উঠেছে। এখন কিন্তু সকাল 7টা বাজে। তো এত সকালে যদি এরকম গরম থাকে, না জানি একটু পরে কি হবে। এই ভিডিওটা আমি করেছিলাম শুক্রবারে, তবে ভিডিওর এই অংশটুকু আমি তার আগে করেছিলাম। এই অংশটুকু আমি রেখে দিয়েছি শুধুমাত্র স্মৃতিটা ধরে রাখার জন্য। সাউদার বার্থডে কিন্তু অনেক আগেই হয়ে গিয়েছিল। ওর বার্থডে ছিল এপ্রিলের 1 তারিখে, রোজার ভিতরে ছিল। রোজার ভিতরে হয় তখন কিন্তু স্কুলও ছুটি ছিল। ওদের স্কুলে প্রত্যেকটা বাচ্চার কিন্তু বার্থডে সেলিব্রেশন করা হয়। সাউদার যখন বার্থডে ছিল তখন যেহেতু স্কুল ছুটি ছিল, তাই তখন আর করা হয়নি। পরবর্তীতে যখন স্কুল খোলা হয় তখন করতে চেয়েছিল, তবে আবারও গরমের ছুটি পড়ে যায়, যার কারণে এখন করা হচ্ছে। পায়েসটা আমি বাসা থেকে বাচ্চাদের জন্য রান্না করে এনেছিলাম। পায়েস, মিষ্টি আর সুজি ছাড়া অন্য কিছু আনা নিষেধ, তাই আমি পায়েস রান্না করে এনেছিলাম। আর সেটা দিয়েই সবাই একটু মিষ্টিমুখ করে নিয়েছিল। এরপর নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়েছিল। হসপিটালে আমাদের এক বড় ভাই ভর্তি আছেন, তো তার জন্য কিছু রান্নার আয়োজন করছি। খুব বেশি কিছু না, হালকা পাতলা কিছু রান্না করছি। আলু দিয়ে, বড়ি দিয়ে, ডিম দিয়ে ঝোল করব। তো আলুটা আমি মশলার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি ডিমগুলা দিয়েছি। ডিমগুলা আমি কিন্তু আলাদা করে ভাজিনি, একদম সরাসরি দিয়েছি। ডিমগুলা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই সাইডে আমি শাক রান্নাটা বসিয়ে দিয়েছি। এপাশে আমি কিন্তু ইন্ডাকশন চুলায় পটল ভাজিটাও বসিয়ে দিয়েছি। ডিম আলুটা সুন্দর করে কষানোর পর আমি ঝোল দিয়েছিলাম, আর ঝোলটা ফুটে ওঠার পর এখন কুমড়ো বড়িগুলা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম ঝোলটা শুকিয়ে ফেলবো। এটাতে আমি ঝোল রাখবো না, চাইলে ঝোলও রাখা যায়। রান্নাগুলো আমি কিন্তু খুবই দ্রুত করে নিচ্ছিলাম, যার কারণে আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারি নাই। এখানে আমি কিন্তু অনেক বড় সাইজের একটা রাজহাঁস নিয়েছি। হাঁসটা পরিষ্কার করাই ছিল, এরপর আমি আবারও হলুদ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। হাঁসটা কিন্তু অনেক ভালো ছিল আর অনেক বড় ছিল, প্রায় 5 কেজি ওজন ছিল। সবজিগুলা রান্না করার পর আমি কিন্তু মুরগির মাংসটাও রান্না বসিয়ে দিয়েছিলাম। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো ঝোল দিয়েছি। মাংসটা বাসায় ছিল না, মাইমুনার বাবাকে আনতে বলেছিলাম, ও আনার পর কেটে তারপর আমি রান্নাটা বসিয়েছিলাম। এই সাইডে আমি হাঁসের মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু অর্ধেকটা মাংস নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। অর্ধেকটা মাংসই কিন্তু অনেক হয়েছে। হাঁসটা বেশ কিছুদিন আগেই আনা হয়েছে, তো এটা আজই রান্না করার প্ল্যান ছিল। যেহেতু আজ রান্না করতে চেয়েছিলাম, তাই আমাদের জন্য হাঁসের মাংসটা রান্না করেছি। আর অন্যদিকে যেহেতু অসুস্থ ব্যক্তিকে খাবার দিব, যার কারণে ওনার জন্য আবার আলাদা করে মুরগির মাংসটা রান্না করেছি।
হাঁসের মাংস কিন্তু সবাই খেতে পছন্দ করে না, তাছাড়া অসুস্থ কোনো ব্যক্তিকে দেওয়াও ঠিক হবে না, তাই হাঁসের মাংসটা দিতে সাহস পেলাম না। তো শুধু মুরগির মাংসটাই দিয়েছি, পাশাপাশি অন্যান্য যে আইটেমগুলো রান্না করেছি সেগুলো দিয়েছি। হসপিটালে 2 জন আছেন, তো আমি একটু বেশি পরিমাণে খাবার দিয়েছি, যাতে করে দুপুর আর রাত 2 বেলা ভালোভাবে হয়ে যায়। রান্নাগুলো আমি কিন্তু খুবই দ্রুত করেছিলাম, যাতে করে খাবারগুলো আমি টাইম মতো হসপিটালে পৌঁছে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সময় মতো পেরে গিয়েছিলাম। খাবারগুলো নিয়ে আমি আর মাইমুনার বাবা আমরা 2 জনে একসঙ্গে গিয়েছিলাম, কারণ এর আগে আমি যে একটু দেখতে যাব সেটা আর যেতে পারি নাই। রান্না করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাটিতে বেড়ে রেখেছিলাম। এরপর কিছুটা সময় আমি আলগা করে রেখেছিলাম, যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। কিছুটা ঠান্ডা হবার পরে আমি ঢাকনাগুলো লাগিয়েছিলাম। একদম গরম থাকা অবস্থাতে ঢেকে দিলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাঁসের মাংস রান্না হতে যেহেতু অনেকটা সময় লেগে যায়, তাই এটা কিন্তু এতক্ষণ চুলার উপরেই ছিল। এখনই নামিয়েছি, আর মাংসটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বিকেলের দিকে আমি কিন্তু ছাদ থেকে তেজপাতা, শুকনো মরিচ আর আম সবকিছুই তুলে এনেছি। যেহেতু অনেক রোদ ছিল, তাই এক রোদেই কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে গিয়েছে। এখন একটা এয়ারটাইট কাঁচের কৌটার মধ্যে রেখে দিচ্ছি। এভাবে রাখলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, একদমই সাদা সাদা ফাঙ্গাস পড়ে না বা মরিচটা একদমই নরম হয় না। এ ধরনের জিনিসগুলো আমি বাজার থেকে যখনই কিনি, এটা কিন্তু সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে এভাবে রেখে দেই। না ধুয়ে আমি কিন্তু কখনোই রান্নার কাজে ব্যবহার করি না, কারণ এগুলাতে কিন্তু প্রচুর ময়লা থাকে। তেজপাতায় যে কি পরিমাণে ময়লা থাকে কি বলবো, আমি তো না ধুয়ে কখনোই রান্নার কাজে ব্যবহার করি না। তো এভাবে একদিন ধুয়ে রোদে শুকিয়ে যদি রেখে দেওয়া হয়, তাহলে রান্নার সময় কিন্তু আর ঝামেলা থাকে না। কিছু শুকনো মরিচ আমি টেলে নিয়েছিলাম, তো সেগুলা দিয়ে একটু চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি। বেশ কিছু রান্নায় কিন্তু চিলি ফ্লেক্স দেওয়া হয়, তো তখন বানিয়ে নিতে অনেকটা ঝামেলার মনে হয়, যার কারণে আমি এভাবে করে রেখে দেই। এটা শেষ হলে পরবর্তীতে আবার বানিয়ে রাখি, তাহলে কিন্তু রান্নার সময় আর বারবার ঝামেলা করতে হয় না। যেহেতু অনেক রোদ ছিল, তাই আমগুলা কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে গিয়েছে। এখন আমি আমগুলা তেলে দিব। তেলটা আমি আগেই গরম বসিয়েছিলাম, এরপর দিয়েছি গোটা শুকনো মরিচ, থেতো করে রাখা রসুন আর পাঁচফোড়ন। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যেটা আমি বুঝতে পারি নাই। বুঝতে পারলে আমি রসুন আর শুকনো মরিচটা একটু পরে দিতাম। তো যেহেতু বেশি গরম হয়ে গিয়েছিল, তাই রসুনটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছে। এই আচারটা আমার অনেক পছন্দের। রসুনটা একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে, কারণ রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হয়। জানি না এটা খেতে কেমন হবে, যাই হোক আমি কিন্তু তেলটা গরম থাকা অবস্থাতেই আমের মধ্যে দিয়েছিলাম। এরপর আমি কিছু আম এরকম ফালি করে কেটে নিয়েছি, আর এই আমগুলাকে আমি একদম পানি শুকিয়ে তারপর একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবেই আমি কিন্তু সারা বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করি। তো বন্ধুরা, এই ছিল আমার খুবই ছোট্ট একটি ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।